অস্থির পরিস্থিতির মধ্যে রয়েছে বাংলাদেশ। দিকে দিকে হিংসার আগুন জ্বলছে। বাংলাদেশের হাসিনা সরকারের গোপন কুঠুরি, আয়নাঘরের অন্ধকার অত্যাচারের হার হিম কাহিনীর কথা শোনাবো আপনাদের। সেখানে যারা যারা বন্দী ছিলেন, কেন তাদের সেখানে নিয়ে যাওয়া হয়েছিল, কেমন ছিল আয়নাঘর, কি চলতো তার ভেতরে, তারপর কেমন অত্যাচার করা হতো, শুনুন তাদেরই মুখ থেকে। সেলিম হোসেন আয়নাঘরের বন্দী, কি বলছেন শুনবো। ওই রুমের ভিতরে আপনার অনেক লেখা, ওয়ালের মধ্যে খোদাই করে লিখছে। আমার মনে হচ্ছে যে এখানে কত লোককে যে রাখা হয়েছে এটা অনুভব করার মতো। এক একজনের লেখার হাতের স্টাইল এক এক রকম। আমাকে ডিজিএফআই ধরে নিয়ে আসছে, আমাকে ডিজিএফআই অ্যারেস্ট করছিল বাড়ি থেকে, এরকম অনেক লেখা। আর অনেকে আবার নাম্বার লিখে রাখছে যে যদি সম্ভব হয় আমার পরিবারকে কেউ বললেন যে আমাকে যেন খোঁজ করে, আমাকে সরকার এখানে এইভাবে বন্দি করে রাখছে। প্রাক্তন সেনাকর্তা হোসেনুর রহমান ওই আয়নাঘরের বন্দী ছিলেন, কি বলছেন তিনি, তার কি অভিজ্ঞতা শুনবো। আমার নাম লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসিনুর রহমান, বীর প্রতীক। সেনাবাহিনীতে 28 বছর চাকরি করেছিলাম, তারপর বরখাস্ত। আমি যেহেতু আগে চাকরি করছি ঢাকা শহরে, মিলিটারি পুলিশের অফিস অফিসার ছিলাম আর্মি এমপি ইউনিটের, তা আমি এলাকাটা চিনে ফেলি, স্থানটাও চিনে ফেলি। যে নতুন যে কমপ্লেক্স গুম হাউজের, সেটা হলো 5টা করে রুম, প্রতি 5টা রুমের সাথে একটা করে বাথরুম। যেই পাশে আমি ছিলাম, অর্থাৎ পশ্চিম পাশের 5টা রুমের সাথে যেই বাথরুম, সে বাথরুমে 2টা প্যান আছে, একটা লো প্যান, একটা হাই কমোড। আমি হাই কমোডের উপরে উঠে একজস্ট ফ্যান দিয়ে বাইরে তাকাই, আমি দেখতে পাই পুরান বিল্ডিং, এবং আমি চিনতে পারি মোটামুটি এর এলাকাটা কোনটা। এটা হলো সম্পূর্ণ কমপ্লেক্সটা হলো উত্তরে 14তলা বিল্ডিং, দক্ষিণে ম্যাচ বি, তার মাঝখানে হলো একটা মাঠ, মাঠের মাঝখানে এর ঠিক পূর্ব পাশে হলো লগরিয়া হেডকোয়ার্টার, স্টেশন হেডকোয়ার্টার, ইএনসির অফিস। পশ্চিম পাশে হলো এমটি শেড, ডিজিএফআই এর এমটি শেড, এবং উত্তর পূর্ব কোণে হলো ডিজিএফআই এর মসজিদ। এই গুম হাউসটার ছদ্ম নাম হলো আয়নাঘর। আয়নাঘরের বন্দী শেখ মোহাম্মদ সেলিম হোসেন আর কি বলছেন শুনবো। আর ফ্যান বন্ধ করলে আপনাকে আরেকটা জিনিস বলি, অনেক লোকের কান্নার শব্দ আসে, কিন্তু এটা ফ্যান ছাড়া থাকা অবস্থায় বোঝা যায় না। ফ্যানটা বন্ধ করলে কান্নার শব্দ শুনতে পাই। আর যখন টয়লেটে নিয়ে যায় তখনও ওনাদের কান্নার শব্দ শোনা যায় না। কারণ হলো ওই সময় আপনার ফ্যান বাইরে আপনার রুম থেকে যখন আমাদেরকে বের করতো চোখ বেঁধে, ওইখানে শব্দটা আরো বিকট হইতো। ভাবুন, শব্দ যাতে বাইরে না যায় তার জন্য বড় বড় নাকি ফ্যান লাগানো ছিল। আরো একবার শোনাই আয়নাঘরের বন্দী হাসিনুর রহমান কি বলছেন এই বিষয়ে। কোনো কিছু শোনা না যায়, ভিতরে কোনো শব্দটা বাইরে না যায়, এটা বড় একজস্ট ফ্যান ইউজ করে, খুব বড় বড়। যেমন ওই প্রতি 5টা রুমের সাথেই 2টা একজস্ট ফ্যান, অর্থাৎ ওই 10টা রুমের সাথে 4টা একজস্ট ফ্যান, যাতে কোনো শব্দ ভিতর থেকে বাইরে না যায়, বাইরের শব্দ ভিতর থেকে ভিতরে না আসে। ভেতরের ঘরে নাকি কোনো জায়গা নেই, কি বলছেন শেখ মোহাম্মদ সেলিম হোসেন শুনুন। ওই রুমটা আপনার খুব ভিতরের জায়গাটা সম্ভবত 10 ফিট স্কোয়ার হবে, খুব উঁচা। আর রুমে আপনার কোনো জানালা নাই, একটাই দরজা, আপনার একটা গ্রিলের দরজা আর একটা কাঠের দরজা, একটা এক্সজস্ট ফ্যান আছে উপরে, আর উপরে একটা মাত্র লাইট ছিল একেবারে উপরে ছাদের মধ্যে। এই আয়নাঘরের উচ্চতা কত, এই বিষয়ে কি বললেন হাসিনুর রহমান শুনুন। 16 রুমের কমপ্লেক্সটা খুব পুরনো আমলের, অনেক পুরো। আমি 90 সালে ছিলাম আর্মি এমপিতে অফিস অফিসার হিসেবে, তখন আমি এটা এরকমই দেখি। এটা উচ্চতা 18 ফিট, দেওয়ালগুলি মসৃণ, প্রত্যেকটা রুমের সাথে একটা করে লাইট আছে এবং একজস্ট ফ্যান আছে একটা করে। এর পার্থক্য হলো নতুন রুমের সাথে এটার বড় বড় মোটা মোটা শিক, যেটা নতুন রুম করা হয়েছে তার শিকটি একটু তুলনামূলকভাবে চিকন, লোহার দরজা, তারপরে হলো আপনার বড় কাঠের দরজা, কাঠের দরজার মাঝখান দিয়ে আছে আপনার ছিদ্র, যা দিয়ে দেখা যায় ভিতরে কে কি করে বা কি করতেছে ইত্যাদি। আয়নাঘরের বন্দী শেখ মোহাম্মদ সেলিম হোসেন তিনি বলছেন একেবারে সকালবেলা
চোখ বেঁধে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। শুনুন। তো সম্ভবত একেবারে সকালবেলা ফজরের সময় মনে হয় ওনারা আমাকে ওইখান থেকে চোখ টোক বেঁধে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। তো ওইখানে আমাকে একজন মহিলা জিজ্ঞাসাবাদ করে। তো উনি আমাকে জিজ্ঞাসাবাদ করলো আমার নাম। তো আমার একটু চুপ করে রইলো ওনারা। ওই মহিলা হঠাৎ করে জিজ্ঞেস করলো, শেখ মোহাম্মদ সেলিম? আমি বললাম জি। বলল যে আপনি কখনো পঞ্চগড় গেছেন? আমি বললাম যে না। তারপরে জিজ্ঞেস করলো যে আমাকে সম্ভবত আপনার গোপালগঞ্জের যে কোনো একটা এরিয়ার নাম বলল, যে আপনি গোপালগঞ্জ সম্ভবত কি জানি কোতোয়ালিপাড়া হয়তো এরকমই একটা নাম হইতে পারে, যে ওইখানে আমি নাকি বোমা পুঁতে রাখছিলাম শেখ হাসিনাকে হত্যা করার জন্য। আমি বলছি যে না, আমি ওই এলাকাতে কখনো যাইনি। এই বিষয়ে আয়নাঘরে 4.5 মাসের রিমান্ডে থাকা কূটনৈতিক মারুফ জামান তিনি কি জানিয়েছেন, এবার তার কথা শোনাবো। ওরা বলে আমরা নাকি কিংস অফ দ্য আন্ডারগ্রাউন্ড, আমরা মাটির নিচের রাজা, রাতের রাজা আমরা, আমাদেরকে চ্যালেঞ্জ করার কেউ নাই এই বাংলাদেশে, এই পৃথিবীতে। আমি যা করবো তাই করবো, আমরা এত পাওয়ারফুল, যা বলি তাই করো, না ডেড বডি রাস্তার পাশে গুলি করে ফেলা রেখে লাশ ফেলে আসবো। কত যে থ্রেট! তোমার মেয়েকে গুলি করে দিব, তোর মেয়েকে যখন রাস্তায় বের হয় আস্তে করে ছুরিটা নিয়ে ঢুকাই দিব, একটা মাথায় বাড়ি দিয়ে রিক্সা দিয়ে যায় তো স্কুল ইউনিভার্সিটি যায় না, তার জানতো কিন্তু আমার মেয়ে কী করে। আমরা এক মেয়ে ছিল, একটা মেয়ে বাইরে ছিল। প্রথম মেয়ে ইউনিভার্সিটি যায়, ব্র্যাকে যায়, সিএনজি করে যায় তো সিএনজির রাস্তায় করে ট্রাক দিয়ে মেরে তোমার মেয়েরা মেরে ফেলবো। কথা বল, তোমার মেয়ে একটা তার একটা ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছিল, তার সাথে রিক্সায় যায়, রিক্সায় রাস্তা করে ছুরি দিয়ে হাইজেকার করে তোমার মেয়ের পেটে ছুরি ঢুকে টান দিব, একটু বেশি করে টান দিব, কথা যদি না বলো। মানে এমন কোনো থ্রেট নাই তারা দেয়নি আমাকে, কন্টিনিউয়াস রিপিটেড। এভাবে করে তারা 4.5 মাস আমাকে যেখানে রেখেছিল প্রথমে, সেটাকে নাকি তারা বলে রিমান্ড সেল, 4.5 মাস রিমান্ড। তবে একদিন গেলাম, আমি বুঝলাম যে সিনিয়র মোস্ট অফিসার হবে এটা, হয়তো বা তারেক সিদ্দিকী হতে পারে বা ডিজিএফআই হতে পারে, ওই লেভেলের কেউ। সবাই দেখলাম খুব সার করতেছে, দাঁড়ায় গেছে। তারা আবার ভিতরে বড় ভাই বলে, করে কেউ বড় ভাই ডাকে না, বড় ভাই সুপারভাইজার, তারপরে হলো উপরে আরও বড় ভাই, ওরা হলো খুব বড় ভাই। তো থাকতে থাকতে বললাম যে আপনাদের বড় ভাইয়ের বলেন না আমাকে ছাড়ার জন্য। বলে বড় ভাই তো পারবে না, বড় ভাইয়ের বড় ভাই আছে। আমি ওই বড় ভাইটা কে? বলে ওই বইটা যদি চায় প্রধানমন্ত্রী হয় তখন কি করবেন? তো বল প্রধানমন্ত্রীর সাথে আমার কী সম্পর্ক? বলে আপনাকে উনি আপনাকে এখানে আনাইছেন। আয়নাঘর থেকে মুক্তি পেয়ে 10 বছর বন্দি থাকা অবস্থায় ঠিক কি বলছেন শুনুন আরেক আয়নাঘরের বন্দির মুখ থেকে। এবং ওই দিন রাতে আমাকে টর্চার করছে। তো টর্চারটা এরকম, রাতের বেলা আমি বলি আসলে, ওই দিন রাতে আমাকে চোখ বেঁধে ওদের আবার রুমে নিয়ে যায়। মানে দিনে চোখ খোলা ছিল, রাতের বেলা চোখ বাঁধা অবস্থায় আবার রুমে নিয়ে যায়। রুমে নিয়ে গিয়ে আমার এভাবে 2 হাতটা এরকম বাঁধে, এখানে হাত বাঁধে, আমার 2 পা বাঁধে, 2 পা এবং 2 হাত বাঁধে। আমার এই হাতের মধ্যে দিয়ে এই দিক দিয়ে একটা বাঁশ মতো ঢুকাই দেয়, আমি তো চোখ বাঁধা দেখতে পাচ্ছি না, বাঁশ মতো এরকম আড়াআড়ি ঢুকাই দেয়। এবং আমার পায়ের উপরে এখানেও আড়াআড়ি একটা বাঁশ মতো রেখে দেয়। তো 2টা বাঁশ, আমার পায়ের 2 পায়ের উপর আড়াআড়ি একটা, আর হাতের উপর আড়াআড়ি একটা। আর এই 2 বাঁশের উপরে, মানে এই বাঁশের উপরে 2-4 জন, ওই বাঁশের উপরে 2-4 জন এরকম দাঁড়ায়, মানে রুটি বলার মতো, যেরকম মানে আমরা যেরকম বেলন দিয়ে রুটি বলি, এইরকম একদম চাপ দিয়ে এরকম বলতেছে। আমি তো মানে চিল্লাই করছি। যখন চিল্লাচ্ছি তখন আমার মুখের মধ্যে গামছা গুঁজে দিছে, যাতে মানে চিৎকার বাইরে না যায়। আমার মুখের মধ্যে চিল্লাচ্ছি। পরে এভাবে প্রায় 15-20 মিনিট আমার উপর ভয়াবহ টর্চার চালায় ওরা। আরেকজনের কথা শুনুন। এই যে আমরা এতদিন পরে আজকে লাইভে আসছে, আপনারা সবাই জানেন যে বাংলাদেশ কোন ফ্যাসিবাদের মধ্যে ছিল। আমাদের কোনো বাক স্বাধীনতা ছিল না, আমাদের বলার কোনো সুযোগ ছিল না, বলার কোনো অধিকার ছিল না, মিডিয়া আমাদের কথা প্রচার করতো না, আমাদের পরিবারের উপর টর্চার করা হতো, পরিবারের, আমি কোরিয়াতে চলে আসছি, আবার আল্লাহ আমাকে জেল থেকে বেরো, অনেক
কঠিন পথ পাড়ি দিয়ে আসতে হয়েছে, সেগুলা অন্য কোনো একদিন বলবো। তারপরেও আমার এখানে পিএইচডি ডিগ্রি হয়েছে, আল্লাহ আমাকে ভালো চাকরি মিলাইছে, অনেক ভালো আছি। কিন্তু তারপরেও তো মানে দেশের প্রতি টান আছেই। দেখতে থাকুন